আজকের এই স্পেশাল বিজনেস কেস স্টাডিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা কথা বলবো এশিয়ার অন্যতম ধনী এক ব্যক্তিত্বের স্ট্র্যাটেজিক মাস্টার ক্লাস নিয়ে। আমরা দেখব কিভাবে একজন সফল অভিনেতা নিজের অভিনয় ক্যারিয়ারকে একটি বিশাল মাল্টি-বিলিয়ন ডলারের ব্যবসায়িক সাম্রাজ্যে পরিণত করেছেন। বিজনেস স্টুডেন্টদের জন্য এটা দারুণ একটা লার্নিং সেশন হতে যাচ্ছে। তো চলুন সরাসরি শুরু করা যাক। সাধারণত আমরা কি ভাবি? একজন সুপারস্টারের এত বিপুল সম্পদের উৎস নিশ্চয়ই তার বিশ্বজোড়া খ্যাতি আর সিনেমা, তাই তো? কিন্তু বাস্তবতা আসলে ভিন্ন। এই ওয়েলথ ক্রিয়েশনটা পুরোটাই একটা অত্যন্ত সুপরিকল্পিত ডেটা নির্ভর স্ট্র্যাটেজির ফলাফল। এটি মূলত ঝুঁকি কমানো এবং অ্যাসেট ডাইভার্সিফিকেশনের একটা অসাধারণ উদাহরণ, যা শুধুমাত্র পার্সোনাল ব্র্যান্ডকে মনিটাইজ করার মাধ্যমে গড়ে উঠেছে। তো আজকের এই বিশ্লেষণে আমরা মূলত এই 6টি বিষয় নিয়ে কথা বলবো: ভ্যালুয়েশন, কোর ব্র্যান্ড ইকুইটি, ক্রুশাল পিভট, হরাইজন্টাল ইন্টিগ্রেশন, প্রফিট শেয়ারিং মডেল এবং গ্লোবাল ডাইভার্সিফিকেশন। শুরুতেই চলুন নাম্বার 1, ভ্যালুয়েশন বা বর্তমান আর্থিক অবস্থার একটা পরিষ্কার চিত্র দেখে নিই। হুরুন ইন্ডিয়ার রিচ লিস্ট 2024-এর ডেটাটা শুনলে আপনারা সত্যিই চমকে যাবেন। তার বর্তমান নেটওয়ার্থ হচ্ছে 7,300 কোটি রুপি। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আর সবচেয়ে অবাক করা বিষয়টা হলো, সরাসরি সিনেমা থেকে পাওয়া পারিশ্রমিক এই বিশাল অঙ্কের খুব সামান্য একটা অংশ মাত্র। তাহলে এই বিপুল পরিমাণ সম্পদ আসলে আসছে কোথা থেকে? চলুন একটু গভীরে যাই। পয়েন্ট নাম্বার 2, কোর ব্র্যান্ড ইকুইটি তৈরি। এই ম্যাজিকটা বুঝতে হলে তার শুরুর দিকের জার্নিটা একটু খেয়াল করতে হবে। দিল্লির এক সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে, জামিয়া মিলিয়া ইসলামিয়া থেকে ড্রপ আউট হওয়া। শুরুর গল্পটা কিন্তু মোটেও মসৃণ ছিল না। অনেক রিজেকশনের পর 80-র দশকের শেষে ফৌজি আর সার্কাসের মতো সিরিয়াল দিয়ে টিভিতে রাজত্ব শুরু করেন তিনি। এরপর 1992-তে দিওয়ানা আর 90-এর দশকের মাঝামাঝি ডিডিএলজে বা কুছ কুছ হোতা হ্যার মতো আইকনিক ব্লকবাস্টার। এই পুরো জার্নিটা আসলে একটা সলিড, আনবিটেবল পার্সোনাল ব্র্যান্ড তৈরি করার একদম পারফেক্ট ফাউন্ডেশন ছিল। কিন্তু এত সফলতার পরেও ভেতরে ভেতরে একটা ভয় কিন্তু ঠিকই কাজ করছিল। ভয়টা কি? ফ্লপ হয়ে যাওয়ার এবং 5 বছরের মধ্যে কোনো আয় না থাকার ভয়। এটা তারই নিজের কথা। তিনি খুব ভালো করেই বুঝতেন যে গ্ল্যামার ওয়ার্ল্ডের আয়ুষ্কাল বেশ অনিশ্চিত। আজ আপনি শীর্ষে আছেন, কাল হয়তো কেউ মনেও রাখবে না। আর এই রূঢ় বাস্তবতাটাই আসলে গেম চেঞ্জার হিসেবে কাজ করেছিল, যা তাকে বাধ্য করে দীর্ঘস্থায়ী আর্থিক স্থিতিশীলতার জন্য একটা স্ট্র্যাটেজিক শিফট আনতে। আর এখান থেকেই আসে আমাদের 3 নম্বর পয়েন্ট, দ্য ক্রুশিয়াল পিভট। তার বিজনেস জার্নি কিন্তু রাতারাতি সফল হয়নি। 1999 সালে তার প্রথম ভেঞ্চার ড্রিমস আনলিমিটেড বেশ বড়সড় একটা ধাক্কা খায়। অশোকা বা ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি এতটাই ফ্লপ করে যে বাজেটের টাকাও উঠে আসেনি। কিন্তু একজন সত্যিকারের উদ্যোক্তার মতো তিনি ভুল থেকে শিখেছেন। 2003 সালে কোম্পানি রিস্ট্রাকচার করে তিনি নিয়ে এলেন রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। আর এই পেভেটটাই ছিল মাস্টার স্ট্রোক। মাত্র 40 কোটি টাকা বাজেটের ওম শান্তি ওম বিশ্বব্যাপী 150 কোটিরও বেশি রেভিনিউ জেনারেট করে। জাস্ট ভাবুন, ম্যাসিভ লস থেকে কিভাবে একটা স্ট্র্যাটেজিক সিদ্ধান্তে বিপুল পরিমাণ প্রফিট এলো। এরপর আমরা দেখব 4 নম্বর পয়েন্ট, হরাইজন্টাল ইন্টিগ্রেশন। তিনি খুব দ্রুতই একটা ব্যাপার বুঝে গিয়েছিলেন যে এন্টারটেইনমেন্ট বিজনেসের সবচেয়ে বড় প্রফিট মার্জিনটা আসলে ব্যাক এন্ডেই লুকিয়ে থাকে। তাই শুধু নিজের সিনেমার উপর নির্ভর না করে তিনি রেড চিলিজ ভিএফএক্স এবং ইডিয়েট বক্সের মতো ডিভিশনগুলো শুরু করেন। এর মানে হলো তিনি সিনেমা তৈরির স্কিলটাকে কাজে লাগিয়ে পুরো এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিকেই সার্ভিস দেওয়া শুরু করলেন। আর ফলাফল, বর্তমানে শুধুমাত্র এই ব্যাক এন্ড সার্ভিসগুলো থেকেই বছরে 500 কোটি টাকার বেশি রেভিনিউ আসছে। একেই বলে পারফেক্ট হরাইজন্টাল ইন্টিগ্রেশন। এবার আসি অত্যন্ত ইন্টারেস্টিং 5 নম্বর পয়েন্টে, প্রফিট শেয়ারিং মডেল। ট্র্যাডিশনাল বিজনেস মডেলকে তিনি কিভাবে ডিসরাপ্ট করলেন সেটা দেখা যাক।
আগে কি হতো, একটা সিনেমার জন্য তিনি হয়তো 20 থেকে 40 কোটি টাকা আপফ্রন্ট ফি নিতেন, কিন্তু তিনি এই কনসেপ্টটাই পুরোপুরি পাল্টে দিলেন। 2023 সালের জওয়ান সিনেমার ক্ষেত্রে তিনি কোনো ফিক্সড পারিশ্রমিক নেননি, তার বদলে সরাসরি 60% প্রফিট শেয়ারিং চুক্তি করেন। এর ফলে প্রযোজকের শুরুর দিকের আর্থিক ঝুঁকিটা অনেকটাই কমে গেল, আর সিনেমা মেগা হিট হওয়ায় তিনি একা শুধুমাত্র অভিনয় থেকে 200 কোটি টাকার বেশি আয় করলেন। মানে রিস্ক আর রিওয়ার্ডের একদম অসাধারণ একটা ব্যালেন্স। আর এই পার্সোনাল ব্র্যান্ডের পাওয়ারটা অ্যাডভার্টাইজিংয়ের জগতেও দারুণভাবে কাজ করে। তার এতদিনে তৈরি করা ব্র্যান্ড ভ্যালু এতটাই স্ট্রং যে বর্তমানে এক একটি কমার্শিয়াল শ্যুটের জন্য তিনি 10 কোটি টাকা পর্যন্ত চার্জ করেন। বড় বড় ব্র্যান্ডগুলো সানন্দেই টাকা দিতে রাজি থাকে, কারণ তারা জানে এই ইনভেস্টমেন্টের রিটার্ন কতটা সলিড। আমাদের আলোচনা শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট নাম্বার 6, গ্লোবাল ডাইভার্সিফিকেশন। বিজনেস স্টুডেন্টদের জন্য এই স্পোর্টস ফ্র্যাঞ্চাইজি মডেলটা কিন্তু দারুণ একটা লেসন। 2008 সালে মাত্র 300 কোটি টাকা দিয়ে আন্ডার পারফর্মিং কলকাতা নাইট রাইডার্স বা কেকেআর কেনাটা অনেকের কাছেই বোকামি মনে হয়েছিল। শুরুর দিকে টিমের পারফরম্যান্সও বেশ খারাপ ছিল, কিন্তু তিনি লিডারশিপ রিস্ট্রাকচার করলেন, 11 কোটিতে গৌতম গম্ভীরকে আনলেন, ব্র্যান্ড স্পন্সরশিপ কাজে লাগালেন, আর আজকের দিনে এই একটা ফ্র্যাঞ্চাইজির ভ্যালুয়েশনই $1 বিলিয়ন বা $100 কোটি ছাড়িয়ে গেছে। আর এখানেই কিন্তু শেষ নয়। স্পোর্টস বিজনেসের এই সাকসেসফুল প্লেবুকটা তিনি গ্লোবালি খুব দ্রুত স্কেল করা শুরু করলেন। নাইট রাইডার্স গ্রুপের আন্ডারে এখন শুধু ভারতেই নয়, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের 4 বারের চ্যাম্পিয়ন ট্রিনবাগো নাইট রাইডার্স, সিপিএল উইমেন্স লিগ টিম, এমনকি ইউএস, সাউথ আফ্রিকা এবং আমেরিকার লিগগুলোতেও তাদের দল রয়েছে। এটা শুধু ক্রিকেট উন্মাদনা নয়, এটা হলো একদম নিখুঁত গ্লোবাল বিজনেস এক্সপ্যানশন। এবার পুরো ওয়েলথ পোর্টফোলিওটার দিকে তাকালে আপনি বুঝবেন ঝুঁকি কমানোর জন্য তিনি ইনভেস্টমেন্টগুলোকে কতটা স্মার্টলি ছড়িয়ে দিয়েছেন। এন্টারটেইনমেন্ট আর স্পোর্টসের বাইরেও গ্লোবাল এডুটেইনমেন্ট পার্ক কিডজানিয়াতে তার 26% স্টেক রয়েছে। এছাড়া মুম্বাইয়ের বাইরে দুবাই, লন্ডন এবং ক্যালিফোর্নিয়া জুড়ে তার যে বিশাল আন্তর্জাতিক রিয়েল এস্টেট পোর্টফোলিও রয়েছে, শুধুমাত্র সেটারই বর্তমান ভ্যালু 500 কোটি টাকার উপরে। নিজের ক্যাপিটালকে প্রোটেক্ট করার জন্য অ্যাসেট ডাইভার্সিফিকেশনের এর চেয়ে দারুণ উদাহরণ আর কি হতে পারে? তো ওয়েলথ ক্রিয়েশনের এই অবিশ্বাস্য জার্নিটা শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। এই যে পার্সোনাল ব্র্যান্ড লেভারেজিং, সঠিক সময়ে স্ট্র্যাটেজিক পিভট করা আর আগ্রাসীভাবে অ্যাসেট ডাইভার্সিফাই করার প্রিন্সিপালগুলো আমরা দেখলাম, এগুলো ভবিষ্যতের উদ্যোক্তারা বা আপনারা কিভাবে নিজেদের বিজনেসে কাজে লাগাতে পারেন। এই পয়েন্টগুলো আপনাদের স্ট্র্যাটেজিকে কিভাবে আরও ধারালো করতে পারে, প্রশ্নটা আপনাদের ভাবনার জন্যই রেখে গেলাম। আশা করছি আজকের এই ডেটা অ্যানালিসিস আপনাদের নতুনভাবে ভাবতে সাহায্য করবে। সবাই ভালো থাকবেন।